বসন্তীপুর নামের একটি ছোট্ট গ্রামে সীমা এবং ভূমি নামের দুই বোন বাস করত। সীমা ছিল বড় এবং ভূমি ছিল ছোট। ভূমি তার বড় বোন সীমাকে অনেক বেশি ভালোবাসতো, আর সীমা তার ছোট বোনকে সবসময় উপেক্ষা করত। আমাকে সঙ্গে নিয়ে চল না দিদি। না না, তোকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। আজ আমার বন্ধুরা মিলে চড়ুই ভাতি করব। সেখানে তুই গিয়ে কি করবি বলতো? সীমা, তুই তোর ছোট বোনটার সাথে সবসময় এমন করিস কেন বলতো? ও তো তোর সাথে একটু ঘুরতে যেতে চাইছে, তাতেও তোর এত সমস্যা। শোনো মা, ওর যদি এত চড়ুই ভাতি করার ইচ্ছা থাকে তাহলে ওকে বলো না ওর সৈদের সাথে করতে। শুধু শুধু এত আমার সাথে মিশতে আসে কেন বলো তো? ওর সাথে কি আমার খাপ খায় নাকি? যত সব ন্যাকামি। এই কথা বলে সীমা বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার বড় মেয়েটার মন মানসিকতা কেন যে এমন হয়েছে কে জানে। কোথায় ছোট বোনটাকে একটু আগলে আগলে রাখবে, তা নয় সব সময় তার সাথে দুচ্ছাই ব্যবহার করে। মা ভূমি, তুই মন খারাপ করিস না মা। না না মা, আমি মন খারাপ করিনি। আর দিদি তো ঠিক কথাই বলেছে। দিদিদের মধ্যে যাওয়াটা কি আমার শোভা পায় নাকি? আমি বরং আমার সৈদের সাথেই চড়ুই ভাতি করবো। এরপর একদিন কদমিনী, কোথায় তুমি? এ কি তুমি তুমি কখন এলে? এই দেখো, আমি মেয়েদের জন্য কত কিছু কিনে এনেছি। সামনে তো পয়লা বৈশাখ, নতুন পোশাক না এনে পারলাম না। তোমার জন্য আমি তো কিছুই আনতে পারিনি। মেয়েদের জন্য জামা কিনতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেল যে। তোমার মেয়েদের সাথে আমার তুলনা করছো? ওরা এখন ছেলে মানুষ, ওদেরই তো এখন নতুন জামা কাপড় পরার দিন। আমার কি? আমার তো সংসারের ভালো মন্দ দেখতে দেখতেই দিন কেটে যাচ্ছে। তাই নতুন জামা কাপড় পরা নিয়ে আমারও তো মাথা ব্যথা নেই। বাবা, বাবা তুমি এসেছো? দেখি কি নিয়ে এসেছো আমার জন্য। এই দেখ মা, তোদের জন্য কত সুন্দর জামা এনেছি আমি। ও মা, জামাটা কি সুন্দর হয়েছে বাবা। এটা আমার বাবা। হ্যাঁ, আর এই যেটা দেখ, এটা তোর ছোট বোন ভূমির জন্য এনেছি। কিন্তু কিন্তু এটা তো আরো বেশি সুন্দর বাবা। বাবা, তুমি আমার থেকে বেশি সুন্দর জামাটি ভূমির জন্য এনেছো। দুটো জামাই তো বেশ সুন্দর হয়েছে রে মা। তুই আবার এর মধ্যে ভালো মন্দ কি তফাৎ করছিস রে মা? উহ মা, দিদিকে তুমি এইভাবে কেন বলছো? দিদি, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নাও। বাকি যেটা থাকবে সেটা না হয় আমি নিয়ে নিব। আমার তো দুটো জামাই বেশ পছন্দ হয়েছে। একটা একটা পহেলা বৈশাখের সকালে পরে মেলায় যাব, আর একটা বিকেলে পরে বন্ধুদের সাথে ঘুরতে যাব। আচ্ছা দিদি, তাহলে তুমি দুটো জামাই রেখে দাও। আমার না আছে বেড়াতে যাওয়ার মতো সঙ্গী, আর না আমি বাড়ি থেকে তেমনটা বের হই। তাই দুটো জামাই তুমি রেখে দাও। পহেলা বৈশাখের দিনটা হয়তো আমি পুরনো দিনের মতন বাড়িতেই থাকবো, তাই আমার নতুন জামার কোনো প্রয়োজন নেই দিদি। তবে দুটো জামাই আমার, সত্যি বলছিস তুই? কি মজা, কি মজা। এই কথা বলে সীমা দুটো জামা নিয়ে খুশিতে ঘরে চলে যায়। এটা তুই কি করলি মা? আমি শখ করে তোর জন্য জামা নিয়ে আসলাম, আর তুই সেটা তোর দিদিকে দিয়ে দিলি। তোর কি শখ আহ্লাদ বলে কিছু নেই? তাতে তাতে কি হয়েছে বাবা? নিজের দিদিকেই তো দিয়েছি, অন্য মানুষকে তো দেইনি। আর আমার দিদি খুশি হলে তো আমিও খুশি, তাই না বাবা? আমার নিজের মেয়ে বলে বলছি না, সত্যিই রে মা, তোকে নিয়ে আমার গর্ব হয়। একদিন তুই অনেক বড় হবি। এভাবেই সীমা এবং ভূমির দিন কাটতে থাকে। একদিন সীমা ও ভূমির বাবা মা একটি ঘটক মশাইকে তাদের বাড়িতে ডাকেন। আপনার মনের মতো জামাই আমি তো খুঁজে পেয়েছি। বাবা, আপনার কথা শুনে তো বেশ ভালো লাগছে। তা আপনাকে যা বলেছিলাম তা সবকিছু মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই, মেয়েদের বিয়ে দেওয়ার আগে সবকিছু বুঝে শুনে নেওয়াটাই ভালো। আমরা তো আপনাকে আগেই সবকিছু বলে দিয়েছি। আমার বড় মেয়ে সীমার একটু উচ্চবিলাসী মন মানসিকতা, তাই তো ওর জন্য আমরা তেমন ঘরেই চেয়েছি। আর আমার ছোট মেয়ে ভূমির কথা কি বলবো আপনাকে, ওর মনটা হচ্ছে স্বচ্ছ জলের মতো। ওকে যে পাত্রে রাখতে চাইবেন সে পাত্রে ধারণ করবে। তা তো ঠিকই, তা তো ঠিকই। তা আপনাদের চিন্তা করতে হবে না। আমি
আমি ভালো মতোই খোঁজ খবর নিয়ে আপনাদের মেয়ের জন্য পাত্র ঠিক করে রেখেছি। এসব কথা বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। সীমা ও ভূমির বাবা মা তাদের বিয়ে নিয়ে তাদের সঙ্গে কথা বলে। আচ্ছা বাবা মা, তোমরা কেন সব সময় আমার সাথে ভূমিকে গুলিয়ে ফেলো বলো তো? আমি পরিবারের বড় মেয়ে, সে অনুযায়ী আমারই তো আগে বিয়ে হওয়ার কথা। আর সেটা না করে তোমরা আমাদের দুজনকে একসঙ্গে কেন বিয়ে দিতে চাইছো বলো তো? আর সবকিছুতে কি ভূমির ভাগনা বসালে চলে না? তোমাদেরও বলিহারি। মা, তোমাকে আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আমি তোমাকে আজকে বলছি, তোমার মুখ থেকে যেন এসব কথা আমি আর না শুনি। কিছুদিন পরে তুমি অন্যের বাড়িতে যাবে, সেখানে যেন শুনতে না হয় আমি তোমাদেরকে শিক্ষা দিতে পারিনি। হয়েছে হয়েছে, এবার তোরা শোন। সীমা মা, তোর জন্য আমরা পাশের গ্রামের জমিদার বাড়ির ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি। আর আর ভূমি মা, তোর জন্য শহরের একটি ঘরে বিয়ে ঠিক করেছি। কি, এই ভূমিকে কি না শহরে বিয়ে দিয়ে ওকে ভালো রাখতে চাইছে, আর আমাকে এই গ্রামে রেখে গেও ভূত বানিয়ে রাখতে চাইছে? বুঝেছি, সবসময় বাবা মা ভূমিকেই বেশি ভালোবাসে, তাই তো ওকে বিয়ে দিয়ে শহরে ভালো পরিবেশে পাঠিয়ে দিচ্ছে, আর আমাকে এই গেও পরিবেশে রাখছে। না 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 না, এটা তো আমি হতে দিব না। আমি ওই শহরের পাত্রকেই বিয়ে করব। শোনো বাবা মা, আমি আমি কোনো গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না, সেটা জমিদার বাড়ির ছেলেই হোক কিংবা মোড়ল মশাইয়ের ছেলেই হোক। তোমরা তোমরা ভূমিকে শহরে বিয়ে দিয়ে সুখী রাখতে চাইছো, তাই না? আর আমাকে গ্রামে বিয়ে দিবে, এটা আমি কিছুতেই মেনে নিব না। আচ্ছা, তাহলে তুই শহরের পাত্রকে বিয়ে করবি? ঠিক আছে, তাহলে ভূমির জন্য ঠিক করে রাখা পাত্র তোর সাথে বিয়ে হবে, আর তোর সাথে ঠিক করে রাখা পাত্র ভূমিকে বিয়ে করবে। এবার ঠিক আছে বাবা। এরপর সীমা এবং ভূমির মা বাবা তাদেরকে বিয়ে দিয়ে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। সীমা শহরে বিয়ে করে তার শহুরে শ্বশুর বাড়িতে চলে যায়, আর ভূমি বিয়ে করে তার গ্রামের জমিদার মশাইয়ের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। হ্যাঁ গো শোনো, বিয়ের পর তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ। ফল মিষ্টি এগুলো নিতে যেন কোনো কম করো না। আমার ছোট বোন ভূমিও তো তার স্বামীকে নিয়ে আজ আমার বাবার বাড়িতে আসবে। তোমার যেন কোনো কিছুতেই কোনো কমতি না থাকে। অবশ্য ওর গ্রামের বর তোমার সাথে পারবে না, তুমি হলে শহরের ছেলে আর ও হলো গ্রামের ছেলে। সে কি কখনো শহরে এসে পড়ালেখা করেছে নাকি? হ্যাঁ, তা হয়তো তুমি ঠিকই বলেছ, কিন্তু নিজের বোন জামাইয়ের সাথে এভাবে এভাবে বলাটা ঠিক না। ছাড়ো তো ওসব কথা, আগে তুমি বলো ট্রেনের টিকিট কেটে রেখেছো কিনা? ট্রেনের টিকিট না কাটলে তো বাড়িতে যেতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেসব আমি আগে থেকেই করে রেখেছি। পরের দিন সকাল সকাল সীমা তার স্বামীকে নিয়ে তার বাড়িতে হাজির হয়। তোরা চলে এসেছিস মা, কতদিন বাদে তোদেরকে দেখলাম। আমার প্রাণটা তোদেরকে দেখে জুড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা, তা তো বুঝলাম, কিন্তু তোমাদের আদরের মেয়ে ভূমি কোথায়? সীমা এই কথা বলতে না বলতেই তাদের বাড়ির সামনে মস্ত বড় এক প্রাইভেট কার এসে দাঁড়ায়। ও মা, আমাদের বাড়িতে এত বড় গাড়ি নিয়ে আবার কে এলো? আমরা ছাড়া তো আর কারো আসার কথা আছে কিনা? কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও তো এমন কেউ নেই যাদের এত বড় গাড়ি আছে। প্রাইভেট কার থেকে নেমেই এক ভদ্রলোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর এটা দেখে সীমার বরের চোখ একদম ছানা বড়া হয়ে যায়। আরে স্যার, আপনি আপনি এখানে যে? ইনি হলেন সীমা। সীমা দেখো, ইনি হলেন আমাদের বস। আমার আগের কাজটা চলে যাওয়ার পর আমি তো এনার কোম্পানিতে এখন জব করছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি কি তোমার স্যারকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছো নাকি? না না, তেমন কিছু না স্যার। আপনি বলুন না, আপনি এখানে কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি। বাহ, ভারী মজার তো ব্যাপারটা। আসলে এটাও আমার শ্বশুর বাড়ি। এরপর গাড়ি থেকে ভূমি নেমে আসে। এই যে আমার স্ত্রী ভূমি, আমি এই বাড়ির ছোট জামাই। দেখেছেন স্যার, সেই বিয়ের সময় আপনার মুখটা একবার দেখেছি, কিন্তু আপনার কথা মনেই নেই। আমারও তো একই অবস্থা। দিদি, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, কিন্তু এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? মা, তোমরা না বলেছিলে ভূমির এক গ্রামের ছেলের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ মা, তোকে তো আগেই বলেছিলাম যে সীমার বর
আমাদের পাশের গ্রামের জমিদার বাড়ির ছোট ছেলে। এর পাশাপাশি শহরে ওদের বাড়ি গাড়ি সবই আছে রে মা। কই আগে তো এসব কিছুই আমায় বলনি। কেন এসব আগে বললে? তুমি জমিদারের ছেলেকেই বিয়ে করতে। সারা জীবন তুমি তোমার বোনকে ঠকিয়েছো, তাই বিধাতা তোমাকে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হবেই। হ্যাঁ বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সব সময় আমার ছোট বোনটাকে ঠকিয়ে এসেছি, কিন্তু আর না, এবার আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমি এটা বলতে পারি যে বিধাতা আমার ভাগ্যে খারাপ কিছু লেখেনি। আমি আমার স্বামীকে নিয়ে বেশ সুখে আছি। আর আর আমি কিভাবেই বা আমার ভাগ্যকে দোষারোপ করতে পারি, যেখানে আমি এত ভালো একজন স্বামী পেয়েছি। হ্যাঁ হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। আমাদের দু বোনের ভাগ্যই অনেক ভালো। রসুলপুরে এক বুড়ি বাস করত। বুড়ির কাছে অনেকগুলো মুরগি ছিল। বুড়ি সে মুরগি ও মুরগির ডিম বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। বুড়ি প্রতিদিনই মুরগিগুলোর অনেক যত্ন আত্তি করত, ভালো ভালো খাবার খাওয়াতো। এভাবেই কোনো রকমে যাচ্ছিল বুড়ির দিন। বুড়ি প্রতিদিন দোকানে একটি করে মুরগি বিক্রি করত। একদিন বুড়ি একটি মুরগিকে বাজারে বিক্রি করার জন্য যেই না সেই মুরগিকে ধরতে যাবে, অমনি মুরগিটি বলে ওঠে, বুড়িমা, আমাকে তুমি বিক্রি করো না। আমি ডিমে তা দিয়ে আমার বাচ্চাগুলোকে পৃথিবীর আলো দেখাতে চাই। দয়া করে তুমি আমাকে বিক্রি করো না গো বুড়িমা, করো না আমাকে বিক্রি। তোকে যদি আমি বাজারে বিক্রি না করি তাহলে আমি পয়সা পাবো কোথা থেকে বলতো? আর শোন, ভালো কথা, তোর ডিম থেকে কোনো বাচ্চা হবে না। আমি তোর সব ডিমগুলো বাজারে বিক্রি করে দেব, আর তার সাথে তোকে বিক্রি করেও আমি অনেক টাকা পাবো। দয়া করো বুড়িমা, আমার উপর তুমি একটু দয়া করো। আমি তো তোমার সন্তানের মতোই, তাই না বলো? কোনো মুরগি বুঝি মানুষের সন্তান হতে পারে? অত বকবক না করে চুপ করে থাক। তোকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, তাই চুপচাপ বসে থাক, আর আমি তোকে আজকেই বিক্রি করব। এরপর বুড়ি মুরগিটির কোনো কথা না শুনে তাকে বাজারের একটি দোকানে বিক্রি করে দিয়ে পয়সা নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে বেচারি মুরগিটি কি করবে কিছুই বুঝতে পারে না। মুরগিটি পালানোর সুযোগ খুঁজতে থাকে, আর সুযোগ বুঝে মুরগিটি দোকান থেকে পালিয়ে আসে। মুরগিটি হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে আসে। এই তো বাবা, আমি হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে চলে এসেছি। ইস, কেউ আমাদের কষ্ট বোঝে না। বুড়িমা যে কেন আমার সাথে এমন করলো, আমি এত বোঝালাম বুড়িমাকে, তবুও বুড়িমা আমার কোনো কথা না শুনে আমাকে বিক্রি করে দিল। আমার কষ্ট হয় না বুঝি? বুড়িমা তো কিছুতেই বোঝে না। আমি বুড়িমাকে নিজের মায়ের মতোই দেখি। আমি মুরগি বলে কি বুড়িমাকে মা বলতে পারি না? তবে বুড়িমা আমাকে যাই বলুক, আমি তো বুড়িমাকে মা বলে ডাকবো, কারণ ছোট থেকে যে আমি তাকে মা বলে জেনে এসেছি। এসব কথা বলে মুরগিটি হাঁটতে থাকে আর জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। জঙ্গলের পাশে গাছের নিচে এক ঋষি বাবা ধ্যান করছিল। তার সামনে ছিল অনেক ঔষধি দানা। মুরগিটি হঠাৎই সেই দানাগুলো দেখতে পায়। ও বাবা, আমার তো খুব খিদে পেয়েছে। ইস, কি যে করি! ওই তো কিছু দানা দেখা যাচ্ছে। যাই গিয়ে চুপি চুপি ওই দানাগুলো খেয়ে নেই। মনে তো হচ্ছে লোকটি চুপি চুপি কিছু একটা করছে। দেখি কেমন চোখ বন্ধ করে আছে। যাই চুপি চুপি দানা খাই, লোকটি বুঝতেও পারবে না। এই বলে মুরগিটি চুপি চুপি সেখানে যায় আর সেখানে গিয়ে কিছু দানা খায়। এরপর সে চুপি চুপি সেখান থেকে চলে যায়। যেতে যেতে মুরগিটি দেখে সে অনেক বড় হয়ে গেছে আর তার সাথে অনেক শক্তিশালীও হয়ে গেছে। একে একে এটা আবার আমার কি হলো? ওই দানাগুলো খাওয়ার পরই তো আমার এমন অবস্থা হলো। মনে তো হচ্ছে ওই ঋষির দানাগুলো কোনো জাদুই দানা ছিল। ভালোই হয়েছে, আমি অনেক বড় হয়েছি আর অনেক শক্তিশালীও হয়েছি। এখন নিশ্চয়ই আমি বুড়ি মায়ের কাছে গেলে উনি আমাকে তাড়িয়ে দেবেন না, আর আমিও বুড়ি মায়ের খেয়াল রাখতে পারবো। এই বলে মুরগিটি হাঁটতে থাকে
আর এদিকে বুড়ি মায়ের তো করুণ অবস্থা। কোনো মুরগি বুড়িমাকে ঠিক মতো ডিম দিচ্ছিল না, কোনো মুরগি আর ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় না। এজন্য আস্তে আস্তে বুড়ির মুরগি কমতে থাকে। এক পর্যায়ে বুড়ির কাছে আর কোনো মুরগি ছিল না। আর কোনো মুরগি না থাকায় বুড়ি অনেক অসহায় হয়ে পড়ে। তার কাছে কোনো পয়সাও ছিল না, আর সে ঠিকমতো দুবেলা খেতেও পারছিল না। এটা নিশ্চয়ই ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। আমার ঘরের লক্ষ্মী ছিল ওই মুরগিটা। মুরগিটা আমায় কত ডিম দিত, আর সেই ডিমে তা দিয়ে কত বাচ্চা দিত। আমি তার কোনো কথা না শুনে তাকে বিক্রি করে অনেক বড় ভুল করেছি। তাই হয়তো ঈশ্বর আমায় পাপের শাস্তি দিচ্ছে। এসব কথা বলে যখন বুড়িমা কাঁদছিল, ঠিক তখনই সেই মুরগিটি এসে হাজির হয়। বুড়িমা, তুমি আর কেঁদো না, এই দেখো আমি এসে গেছি। সে কি, তুমি এত বড় কি করে হলে, আর এখানেই বা কি করে এলে? এরপর মুরগিটি বুড়িমাকে সব কথা খুলে বলে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বিক্রি করে একদম ঠিক কাজ করিনি। আজ থেকে আমি তোমার মা, আর তুমি হলে আমার সন্তান। তাই বুঝি মা, আমি তো তোমাকে সব সময় নিজের মা বলেই মানি গো মা। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার মা। আমি কাজ করে পয়সা রোজগার করে আনবো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না। আস্তে আস্তে সবাই মুরগি আর বুড়িটির সম্পর্কে জেনে যায় যে মুরগিটি বুড়ির মেয়ে। মুরগিটি একদিন রহিম কৃষাণের বাড়িতে যায়। রহিম চাচা, একটা কথা ছিল যে। ও, তুমি তো এখন আবার বুড়িমার মুরগি মেয়ে। তা বলো দেখি কি কথা। চাচা, আমাকে একটা কাজ দেবে গো? তা বলি, তোমাকে কাজ দিলে তুমি বুঝি সেই কাজ পারবে? পারবো গো পারবো, আমি খুব কাজ পারবো। তুমি একবার দিয়েই দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি ধান ক্ষেত থেকে ধান নিয়ে এসে তা মাড়াই করে দিও, আর তার বিনিময় না হয় তুমি ধান নিয়ে যেও। এরপর মুরগিটি সব কাজ শেষ করে রহিমের কাছে আসে। বলি, তোমার বুঝি সব কাজ শেষ? হ্যাঁ চাচা, আমার সব কাজ শেষ। এখন তবে তুমি আমাকে ধান দাও। এই যে দেখছো ধান, এখান থেকে তুমি যতটা পারো সব নিয়ে যাও। এত ধান ও নেবে কি করে? ও ধান তুলতেও পারবে না আর নিতেও পারবে না। হা হা হা, তাতে তো আমারই ভালো। চাচা, তুমি যতটা পারো ধান তুলে আমার কানের ফুটোতে দিতে থাকো। এরপর রহিম একটু একটু করে সব ধানই মুরগির কানের ভেতরে দিতে থাকে, আর মুরগিটিও সব ধান তার কানের ভেতরে নিয়ে নেয়। আসছি গো চাচা, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে মুরগিটি খুশি হয়ে সেখান থেকে চলে যায়, আর রহিম অবাক হয়ে মুরগিটির দিকে তাকিয়েই থাকে। যা বাবা, এসব আবার কি হলো? এরপর মুরগিটি তার বুড়িমায়ের কাছে যায়। বুড়িমা, বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে এসো। তুই এসে গেছিস বাছা? তা বলি, কাজ করে তুই কি নিয়ে এসেছিস? কিছুই তো দেখতে পাচ্ছি না। এটা শোনার সাথে সাথে মুরগিটি তার কানের ভেতর থেকে অনেকগুলো ধান বের করে দেয়, আর এসব দেখে তো বুড়ি ভীষণ কাঁদতে থাকে। সত্যি মা, তুই সত্যি আমার মেয়ে। আমি তোর সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, অথচ তুই আমার বিপদে আমার পাশে থেকেছিস। ধুর মা, তুমি এসব কথা বলো না তো। আমি তো তোমার মেয়ে। আমি তোমার বিপদে তোমার পাশে না থাকলে আর কে থাকবে মা? তুমি বলো। এভাবে মুরগিটি তার বুড়িমার দেখাশোনা করতে থাকে, আর মুরগি ও বুড়ি বেশ সুখে শান্তিতেই থাকতে শুরু করে। উদয় নামের এক ছেলে মেঘনাপুর গ্রামে বাস করত। ওর বাবার সাথে কাজ শেষে বাড়িতে ফিরছিল। আমাকে একটু জল দিবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে, আর কয়েকদিন হলো খাবারও খাই না। জানতো এখানে কি আমরা খাবারের দোকান দিয়েছি যে আপনাকে খাবার দেব? আমাদের কাছে কোনো রকম খাবার নেই। বাবা, আমাদের কাছে তো খাবার আছে, সেখান থেকে ওনাকে একটু খাবার দেই। চুপ করে দাঁড়িয়ে থাক, এখন লোকেদের পেশা হয়ে গেছে মানুষের কাছ থেকে খাবার চেয়ে খাওয়া। কিন্তু বাবা, ওনাকে দেখে ওরকম মনে হচ্ছে না।
কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। এই 4টি ভাতের জন্য আমাকে অবহেলা করলি? আমার মতো বিপদগ্রস্তকে সাহায্য করলি না? দেখবি সামনে তোর অনেক বড় বিপদ হবে, অনেক বড় বিপদ। ভিখারিটি সেই কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বাবা, দেখলে লোকটি ওগুলো কি বলে গেল? লোকটির কথা যদি সত্যি হয়ে যায় আর আমাদের যদি কোনো বিপদ হয়ে যায়? আরে উদয়, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, আমাদের কিচ্ছু হবে না। এরকম কত লোকই বলে যায়। চল বাড়িতে চল। উদয় ও তার বাবা সেখান থেকে বাসায় চলে আসে। আর পরের দিন বাবা, তুমি এখনো শুয়ে আছো? জলদি উঠে পড়ো, বেলা যে অনেক হয়ে গেল, আমাদের কাজে যেতে হবে। আরে, বাবার শরীর খারাপ মনে হচ্ছে। বাবা, বাবা, কথা বলছো না কেন? উদয়ের বাবা কথা বলছিল না বলে সে ভয় পেয়ে এক তান্ত্রিককে বাড়িতে ডেকে আনে। যা ভেবেছিলাম তাই। তোর বাবার কালো চাঁদের প্রভাব পড়েছে, বড় ভয়ঙ্কর কালো প্রভাব। কালো চাঁদের প্রভাব? এটা আবার কেমন করে সারবে তান্ত্রিক বাবা? খুব কঠিন এই কালো চাঁদের ছায়া কাটানো। আমি এই প্রভাব সারাতে পারবো না। কি বলছেন তান্ত্রিক বাবা? তাহলে আমার বাবাকে সুস্থ করব কিভাবে? কিছু তো উপায় বলে দিন। আজকে পূর্ণিমা রাতে তোর বাবাকে চাঁদের আলো এনে যজ্ঞ করাতে হবে। যজ্ঞ শেষে ওই যজ্ঞের প্রসাদ একজন ভিখারিকে খাওয়াতে হবে। তার কিছুক্ষণ পর তোর বাবা সুস্থ হয়ে উঠবে। মনে রাখিস, পূর্ণিমা রাত্রে এই মহাযজ্ঞ করতে হবে। এ কথা বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায়। কাল তো পূর্ণিমা রাত, যেভাবে হোক আমার বাবাকে সুস্থ করতে হবে। উদয় যজ্ঞের ব্যবস্থা করে। আর রাতে এ কি, আজ তো পূর্ণিমা রাত, অথচ চাঁদ উঠছে না কেন? চাঁদের আলো না হলে তো আমার বাবাকে সুস্থ করতে পারবো না। উদয় অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু তবুও চাঁদ ওঠে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। চাঁদ উঠছিল না দেখে সে তান্ত্রিক বাবার কাছে চলে যায়। বাবা, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা অসুস্থ হওয়ার পর থেকে চাঁদ উঠছে না কেন? চাঁদের উপর অভিশাপ পড়েছে, তাই চাঁদ উঠছে না। তুই চিন্তা করিস না, এই অভিশাপ কাটানোর জন্য আমি নিজেই যজ্ঞ করব। তুই বাড়ি চলে যা। এরপর তান্ত্রিক যজ্ঞ করা শুরু করে, আর তান্ত্রিকের যজ্ঞ করাতেও কিছু হচ্ছিল না। এদিকে উদয়ের বাবা সুস্থ হচ্ছিল না দেখে উদয় অনেক ঘাবড়ে যায়। হায় উপরওয়ালা, আমাদের সাথে এসব কি হচ্ছে? তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, আমি আর কিছুই চাই না। এই ছোকরাটা তো দেখছি কেঁদেই যাচ্ছে। মনে হচ্ছে ওর বড় কোনো বিপদ হয়েছে। গিয়ে দেখি তো কি হয়েছে। এই ছেলে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কে তুমি, আর আমার কাছে এসেছো কেন? আরে বোকা, তোকে দেখে মনে হয়েছিল তুই বিপদে পড়েছিস, তাই তোকে সাহায্য করতে এলাম। তুমি আমাকে সাহায্য করবে? জানো আমার বাবা কতদিন ধরে অসুস্থ হয়ে আছেন? পূর্ণিমার চাঁদের আলো পেলে আমার বাবা সুস্থ হবেন, কিন্তু বাবা অসুস্থ হবার পর থেকে চাঁদই উঠছে না। তুমি কি বলতে পারো চাঁদ কেন উঠছে না? বাচ্চাকে বাঁকে পেয়েছি। একে দিয়ে আমার সাথীদের জীবিকা করতে পাবো। আরে বোকা, চাঁদের তো বয়স শেষ হয়ে গেছে, আবার নতুন চাঁদ আনতে হবে। তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো?
বাবাকে সুস্থ করার জন্য আমি সব করতে পারবো। এই নে, এই চাঁদের বীজগুলো রোপণ করে দে। বীজ থেকে চারা গজানোর পর গাছে চাঁদ ধরবে, আর তখনই চাঁদ নতুন জীবন পাবে। চাঁদ আবার তার আলো দিয়ে এই অন্ধকার পৃথিবীটা আলোকিত করে দেবে, আর সেই আলোতে তোর বাবা সুস্থ হয়ে যাবে। এই বলে ডাইনি সেখান থেকে চলে যায়। আর উদয় সেই বীজগুলো নিয়ে জমিতে রোপণ করে দেয়, আর তাতে যত্নাদি করতে থাকে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি, যাই একটু বিশ্রাম নেই। আরে এই বালকটি তো বুঝতে পারছে না ডাইনিটা যে ওর সাথীদের জীবিত করার জন্য বীজ দিয়েছে। এইগুলো থেকে ডাইনি জীবিত হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এ দেখে ভিখারি তখন উদয়ের কাছে চলে যায়। আমাকে একটু জল খেতে দেবে বাবা, বড্ড তৃষ্ণা পেয়েছে। উদয়ও অনেক তৃষ্ণার্ত ছিল, সে তবুও সেই ভিখারিটিকে জল খেতে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বালক, তোমার জমির ফসলগুলো অনেক ভালো হোক, আমি আশীর্বাদ করি। ভিখারি নিজের জাদু শক্তি দ্বারা উদয়ের জমির ফসলগুলো পাল্টিয়ে দেয়, আর চাঁদের অভিশাপ তুলে নেয়। উদয় পরের দিন জমিতে চলে আসে। সত্যিই তো গাছগুলোতে চাঁদ ধরেছে। এই চাঁদ থেকে আলো দিয়ে আমার বাবাকে সুস্থ করে তুলবো। উদয় চাঁদের আলোয় ওর বাবাকে সুস্থ করার জন্য যজ্ঞ করে, আর যজ্ঞের প্রসাদ সেই ভিখারিকে খাইয়ে দেয়। আর উদয়ের বাবা সুস্থ হয়ে সব কথা শুনতে পায়। আমাদের সবারই গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো সময়। আর সে পর্যন্তই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। এই তো তোরা 3 বোন তো বাড়িতেই আছিস। আয় মা, তাড়াতাড়ি খেয়ে নে। সন্ধে হয়ে এলো বলে আমার যে আজ কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। দেরি করিস না রে মা, সন্ধ্যা হয়ে গেলেই তো অন্ধকার নেমে আসবে, চাঁদের আলোও তো থাকবে না, তখন আবার মুশকিলে পড়ে যাব। নে নে, তাড়াতাড়ি ঘরে চল তো তোরা, খেয়ে নিবি চল। পূজা, দিঘি ও মিতা যমজ 3 বোন। তারা তাদের মা বিনোদার সাথে গোপালগঞ্জ গ্রামেই থাকতো। বিনোদা পাশের গ্রামে সামান্য ঝিয়ের কাজ করে তার 3 মেয়েকে নিয়ে সংসার চালাতো। ও মা, আমাদের গ্রামে কখনোই চাঁদ ওঠে না, কিন্তু কেন মা, কেন এমনটা হয়? রাত হলেই যেন ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। বড় হওয়ার পর থেকে আমরা কখনোই চাঁদের আলো দেখলাম না, কেন মা, বলো না। সে যে অনেক কথা রে মা। অনেকদিন আগে এক দুষ্টু রাক্ষসী চন্দ্রমাতাকে হত্যা করে। চন্দ্রমাতাকে হত্যা করে চাঁদকে বন্দি করে রেখেছে, তাই যে আর চাঁদের আলো পৃথিবীতে আসে না রে মা। কিন্তু মা, ওই রাক্ষসী কেন চাঁদকে বন্দি করেছে? আর চন্দ্রমাতাই বা ওর কি এমন ক্ষতি করেছিল যে চন্দ্রমাতাকে ও হত্যা করেছে? তা তো আমি ঠিক জানি না রে মা, তবে আমি শুনেছি ওই রাক্ষসী নাকি চাঁদের আলো একদম পছন্দ করতো না। ওই রাক্ষসী দেখতে আসলে অনেক কালো আর কুৎসিত, তাই ওই রাক্ষসী সবসময় চায় চারদিক কালো অন্ধকারে ছেয়ে থাকুক। তাই তো ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে। আর চাঁদকে রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে গিয়েই তো বেচারি চন্দ্রমাতা প্রাণ দিয়েছে। সত্যি ওই রাক্ষসী ভীষণ খারাপ, কিন্তু মা, চন্দ্রলোকে এত সব কথা তুমি জানলে কি করে? আহা, তোরা 3 বোন না, সব সময় শুধু প্রশ্ন করিস। তোদের 3 জনের এমন প্রশ্নের উত্তর আমি আর দিতে পারবো না বাপু। এবার তোরা ঘুমিয়ে পড়তো দেখি, আর আমিও ঘুমিয়ে পড়ি। আমাকে তো আবার সকালবেলা উঠে কাজে যেতে হবে। বিনোদার কথা মতো পূজা, দিঘি ও মিতা ঘুমিয়ে পড়ে। তারা 3 বোনই ভীষণ লক্ষ্মী মন্তর ছিল।
কি ব্যাপার, তোরা তিন বোন আজ মাঠে খেলতে এসেছিস? তোদেরকে না বলেছি তোরা তিন বোন আমাদের ধারের কাছেও আসবি না। আমরা তো তোদের খেলতেই নেই না, তবুও তোরা কেন বারবার আমাদের জ্বালাতন করতে আসিস বলতো? আমরা আবার তোমাদের কখন জ্বালাতন করতে এলাম? আমরা তো তিন বোন তোমাদের সাথে খেলিই না। আমরা তো এখানে একাই আসি আর তিনজন একাই খেলি। সে যাই কর না কেন, তোরা তিন বোন আমাদের আশেপাশে আসবি না, এই বলে দিলাম। জানিস না এই গ্রামের মোড়ল তোদের এক ঘরে করে দিয়েছে। তোরা আর কখনো এখানে আসবি না বলে দিলাম। তোরা চলে যা এখান থেকে। এসব কথা শুনে তারা তিন বোন অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে তিন বোন বাড়ি ফিরে আসে। আরে আরে, কি হয়েছে কি? তোরা এভাবে কাঁদছিস কেন? বলবি তো আমায় যে কি হয়েছে? কে আর হবে মা, আমি যে এক ঘরে হয়ে জীবনযাপন করছি সেটা প্রতিবেশীরা আমাদের বারবার মনে করিয়ে দেয়। কিন্তু মা, আজ তোমায় বলতে হবে কেন সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে। আজ তোমায় আমাদের সব প্রশ্নের উত্তর দিতেই হবে। হয়েছে হয়েছে, এবার থাম। এবার তোরা এত প্রশ্ন আর করতে হবে না। আজ আমি তোদেরকে সব কথা খুলে বলবো আর তোদের সব প্রশ্নের উত্তরও দিব। কারণ আজ যে তোদের 7 বছর পূর্ণ হয়েছে। আমি আজ সব বলবো, সব কথাই বলবো তোদের। তবে তোরা মনোযোগ দিয়ে শোন। আমি তোদের গর্ভধারিণী মা নই। আমি তোদের ছোট থেকে আদর যত্নে বড় করে তুলেছি। তোদের আসল মাতা হচ্ছে চন্দ্রমাতা আর তোরা হলি চন্দ্রকন্যা। আজ থেকে 7 বছর আগে চন্দ্রমাতা রক্তাক্ত অবস্থায় তোদের তিনজনকে নিয়ে পৃথিবীতে আসে আর চন্দ্রমাতাকে প্রথমে আমি দেখতে পাই। আরে আরে, আপনি কে? কে আপনি? আর এভাবে রক্তাক্ত অবস্থায় পথের ধারে পড়ে আছেন কেন? আর তার সাথে তিনটে যমজ শিশু। আপনার তো প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আর দরকার হবে না, আমার হাতে যে সময় নেই। আমি আসলে চন্দ্রমাতা আর এই 3 কন্যা আমার। চন্দ্রলোকে যে এক ভয়ঙ্কর রাক্ষসীর আক্রমণ ঘটেছিল, ওই রাক্ষসীকে বাধা দিতে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু আমি চাঁদকে রক্ষা করতে পারিনি। ওই রাক্ষসী চাঁদকে বন্দি করে রেখেছে, কারণ ওই রাক্ষসী যে চায় চাঁদের আলো পৃথিবীতে না আসুক, সবকিছুই ওর মতো কালো কুৎসিত অন্ধকার হয়ে যাক। এবার আমি তোমায় একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বোন। তুমি দয়া করে আমার 3 কন্যাকে নিজের সন্তানের মতো আদর যত্ন দিয়ে বড় করো। ওদের যখন 7 বছর হবে তখন তুমি ওদের সবটা খুলে বলো, কারণ 7 বছর হলেই যে ওরা পূর্ণ শক্তির অধিকারী হবে আর চন্দ্রলোকেও যেতে পারবে। 3 কন্যা একত্রিত হয়ে রাক্ষসীকে হত্যা করবে আর চাঁদকেও মুক্ত করবে। সেদিন এসব কথা বলতে বলতেই চন্দ্রমাতা মারা যায় আর আমি তোদেরকে নিয়ে আমার বাড়িতে ফিরে আসি। কিন্তু গ্রামের সবাই এসব মানেনি। ওরা আমাকে সবাই জিজ্ঞেস করতে থাকে যে আমি অবিবাহিত হয়ে 3টে সন্তান কোথায় পেলাম। এরপর আমি তাদের চন্দ্রকন্যার বিষয়ে সব কথা খুলে বলি, কিন্তু ওরা আমার কোনো কথাই বিশ্বাস করে না, বরং আমাকে কলঙ্কিনী করে এক ঘরে করে দেয়। আর তারপর থেকে আমি পাশের গ্রামে ঝিয়ের কাজ নেই আর তোদেরকেও সন্তান স্নেহে বড় করতে থাকি। আজ তো তোরা তোদের সব প্রশ্নের উত্তর জানলি আর তোদের 7 বছরও পূর্ণ হয়ে গেছে। এবার তবে তোরা চন্দ্রলোকে ফিরে যা আর ওই শয়তান রাক্ষসীর হাত থেকে চাঁদকে উদ্ধার কর। আর তোরা তোদের মায়ের মৃত্যুর প্রতিশোধ নে। 7 বছর থেকে যে পৃথিবীতে কোনো চাঁদের আলো আসেনি। আজ যখন আমরা সবটা জানতে পেরেছি, তবে তোমায় আর কিচ্ছু বলতে হবে না। আমরা যাচ্ছি চন্দ্রলোকে। তুমি আমাদের আশীর্বাদ করো মা। আমরা তোমার গর্ভধারিত সন্তান না হলেও আমরা যে তোমারই সন্তান। এরপর তারা 3 কন্যা তাদের জাদু শক্তি দিয়ে চন্দ্রলোকে যায় আর 3 কন্যার আগমনের শব্দ শুনে রাক্ষসীর ঘুম ভেঙে যায়। চাঁদের দেশে কিনা 3 কন্যা, কিন্তু তোরা কারা রে যে তোদের আগমনে আমার ঘুম ভেঙে গেল? চন্দ্রমাতাকে মারার পর আমি ঘুমিয়েছিলাম আর আজকে না আমার ঘুম ভাঙলো।
বড্ড খিদে পেয়েছে আমার। তবে এবার আমি তোদের খেয়ে আমার ক্ষুধা মেটাবো। শয়তান রাক্ষসী, তুই আমাদের কি খাবি? হ্যাঁ, বরং আজ আমরা তোকে ভৎস করে দেব। আজ আমরা 3 বোন যে তোর জম হয়ে এসেছি। আজ আমরা 3 বোন তোকে হত্যা করে চন্দ্রমাতার মৃত্যুর প্রতিশোধ নেব, আর তার সাথে আমরা চাঁদকেও রক্ষা করব। তোদের মতো এমন পুচকি মেয়ের থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেল রে। হায়, কে আগে আমাকে মারতে চাস সে আমার কাছে আয় তো। রাক্ষসীর এমন কথা শুনে 3 কন্যা অগ্নিচক্র হয়ে রাক্ষসীর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা রাক্ষসীকে ভৎস করে দেয়। এরপর সাথে সাথেই চাঁদও মুক্ত হয়ে যায়, আর পুরো পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। হে ঈশ্বর, আমার মেয়েরা বুঝি তাদের কাজে সফল হয়েছে, আর তাই তো এতদিনের অন্ধকার কেটে গিয়ে আজ পৃথিবীতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। বিনোদার কথা শেষ হতে না হতেই 3 চন্দ্রকন্যা সেখানে চলে আসে। সত্যি মা, আজ আমরা সফল হয়েছি। মা, আজ যে চাঁদ মুক্ত। কিন্তু মা, আমরা তো তোমাকে ছাড়া চন্দ্রলোকে কিছুতেই থাকতে পারবো না। তাই তো আমরা তোমার কাছে ফিরে এসেছি মা। শুধুমাত্র প্রয়োজন পড়লে আমরা চন্দ্রলোকে ফিরে যাব। তাছাড়া আমরা 3 বোন তোমার কাছেই থাকবো। এরপর 3 কন্যা বিনোদার কাছেই থাকতে শুরু করে।